বর্তমানে ট্রেন দুর্ঘটনা একটা আতঙ্ক। তাই আজকের ভিডিও উৎসর্গ করছি তাদেরকে যারা খুব রিসেন্ট ট্রেন দুর্ঘটনায় আহত এবং নিহত হয়েছেন। আহতদের সুস্থতা কামনা করি ও নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। এখন চলেছি হাওড়া রেল মিউজিয়াম। আর এইটা হচ্ছে নিউ কমপ্লেক্স, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে নিউ কমপ্লেক্স আর ওইটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স। ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজের এপাশেরটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর এটা হচ্ছে নিউ কমপ্লেক্স। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রেল মিউজিয়াম আর এই হচ্ছে সেই রাস্তা। চলুন রাস্তাটা একবার আপনাদের দেখাই। আচ্ছা, এই হচ্ছে সেই রাস্তা, আপনাদের একটু আগেই দেখালাম। এটা হচ্ছে নিউ কমপ্লেক্স। আর যে আপনারা যদি হাওড়া স্টেশন থেকে ওলা বা উবের বা র্যাপিডো বা যাত্রী সাথী বুক করেন, তার পার্কিংটা হচ্ছে ওই দিকটা। এই দিকটা হচ্ছে সেই পার্কিংটা, দেখতে পাচ্ছেন দূরে গাড়ি রয়েছে। এই গাড়িগুলো সমস্ত হচ্ছে ওই ওলা, উবের, র্যাপিডো, যাত্রী সাথী এদের গাড়ি। ঠিক আছে। আচ্ছা, এইবার আসছি আমরা। চলুন এবার রেল মিউজিয়ামে ঢুকবো। তো বেশি দূর নয়, হাওড়া স্টেশনের খুব কাছে। আচ্ছা, আর একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে আপনারা যারা এক্সপ্রেস ট্রেন ধরেন, বেসিক্যালি যারা দূরপাল্লায় যান, তো তাদের জন্য যে প্ল্যাটফর্মগুলো খুব দরকার, সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ায় যাচ্ছেন বা নর্থ ইন্ডিয়ায় যাচ্ছেন, সেইগুলো হচ্ছে এই সেকশনটা, অর্থাৎ 17 থেকে 23 পর্যন্ত। এইটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম। এছাড়া রয়েছে এই যে এক্সিকিউটিভ লাউঞ্জ, দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডে ডান দিকে। আর এই হচ্ছে সেই কার পার্কিং। আর ওই যে জলের ট্যাঙ্কটা দেখছেন, জলের ট্যাঙ্কের পিছনেই হচ্ছে রেল মিউজিয়াম। হাওড়া রেল মিউজিয়াম এখন পর্যটকদের কাছে এক অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। এই যে রাস্তার ওপর রেল মিউজিয়ামটা অবস্থিত, সেই রাস্তাটার নাম ফোরশোর রোড। সময়টা 2006। তখন হাওড়া রেল মিউজিয়াম স্থাপন করা হয় এই হাওড়া স্টেশনের খুব কাছে। হাওড়া স্টেশন থেকে হেঁটে সময় লাগে 10 মিনিট মতো। আপনারা চাইলে গাড়িও নিয়ে নিতে পারেন, এখানে কিন্তু ক্যাবও আপনি ভাড়া করতে পারেন যদি আপনার হেঁটে যেতে সমস্যা হয়। চলুন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেশ কয়েকটি কথা বলে নিই। অনেকদিন ধরেই ভাবছিলাম হাওড়া রেলওয়ে মিউজিয়ামে যাব, ভিডিও করব এবং নিজে ঘুরে দেখব। আমি এর আগে কোনোদিন হাওড়া রেলওয়ে মিউজিয়ামে আসিনি। যাই হোক, আমি ঢুকে গেলাম টিকিট কাউন্টার। এখানে টিকিটের দাম 30 টাকা। টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরে প্রবেশ করে দেখতেই পাচ্ছেন এখন বিকেল হয়ে গেছে। অর্থাৎ বলতে গেলে আমার কিছু কাজ ছিল, সেই কাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে আমি এলাম হাওড়া রেলওয়ে মিউজিয়াম। অগত্যা কি আর করব, সবার আগে গিয়ে একটু খাবার জন্য চলে এলাম রেলের কামরার ভেতরে। এই যে রেস্টুরেন্টটা দেখছেন, এই যে মেনু কার্ডটা দেখছেন, এইটা কিন্তু, এর ভেতরটা কিন্তু সম্পূর্ণ রেলের একটা কামরা। তাকে এরকম করে ডিজাইন করে রেস্টুরেন্ট বানানো হয়েছে। আর আপনারা যারা প্রশ্ন করেন এখানে কি কি খাবার পাওয়া যায়, আমি এখানে ভিডিওর মধ্যে দিয়ে সেগুলোর ছবি পাঠিয়ে দিলাম। আপনারা সেটা দেখে নিতে পারেন, তার দাম দেখে নিতে পারেন, আপনি আপনার পছন্দের খাবারটা নিতে পারেন। ডেজার্ট, মেন কোর্স সবই পাবেন। সারাদিন ঘোরাঘুরির পরে এত খিদে পেয়ে গিয়েছিল যে আমি আর ওয়েট করিনি রেল মিউজিয়াম দেখে খাবার জন্য। আমি সরাসরি প্রথমেই চলে এলাম খেতে। আমি অর্ডার করেছিলাম নুডলস, সেটা একটু বাদেই দেখবেন। ভেতরের ডেকোরেশনটা খুব একটা ঝাঁ চকচকে না হলেও আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি। তবে ভেতরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এয়ার কন্ডিশন, যার ফলে এই গরমকালে কিন্তু ভেতরে বেশ কিছুটা সময় কাটাতে আপনার বেশ লাগবে। চলুন দেখে নিন আমি কি অর্ডার করেছিলাম। এই হচ্ছে আমার ডিশ, নুডলস। এর খাবারের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর এই হচ্ছে ইন্টেরিয়ারটা, হাওড়া রেল মিউজিয়ামের রেস্টুরেন্ট কাম ট্রেনের কোচ এর ইন্টেরিয়ার। আর এই যে দেখছেন খাচ্ছি, চেষ্টা করছি ভবিষ্যতে যদি কোনোদিন ফুড ব্লগার হতে পারি। না না, সেরকম ইচ্ছে নেই তবুও। আর এই হচ্ছে ভেতরের জায়গাটা। আমি এই পার থেকে একটুখানি হেঁটে গিয়ে দেখালাম ভেতরে স্পেস কেমন। একটা দিকে দুটো আর একটা দিকে একটা চেয়ার, সেইভাবেই এটাকে ডেকোরেট করা। হাওড়ার রেল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চারপাশটা একবার দেখে নিলাম পাখির চোখে। দেখুন কি সুন্দর লাগছে। একে তো বিকেল হয়ে গেছে,
অর্থাৎ আর কিছুক্ষণ বাদেই সন্ধে নামবে। ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, তার সঙ্গে দু এক পশলা বৃষ্টিও হচ্ছে। বেশ লাগছিল। এরকম একটা ওয়েদারে বেশ কিছুক্ষণ সময় কাটাতে দুর্দান্ত লাগে। তার সঙ্গে যেখানে নস্টালজিয়া ভিড় করে, এই যে দেখছেন। ও হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে ভুলে গেছি। এখানে কিন্তু মোবাইল ফোন নিয়ে ঢুকলে 30 টাকা টিকিটেই হয়ে যায়। কিন্তু আপনি যদি অ্যাকশন ক্যামেরা বা ডিএসএলআর বা এসএলআর বা মিররলেস ক্যামেরা নিয়ে আসেন, তার জন্য আপনাকে আলাদা চার্জ দিতে হবে। সেই চার্জটা কত সেটা কিন্তু একটু দেখে নেবেন, কারণ চার্জটা কিন্তু ভ্যারি করে। আমি লাস্ট শুনেছিলাম 100 টাকা, যদিও 100 টাকা কিন্তু সবসময় নাও হতে পারে, সেটা আপনি একটু দেখে নেবেন। আচ্ছা, আর একটা কথা বলি, এই ট্রেনগুলো দেখতে দেখতে, এই ট্রেনগুলো বেশিরভাগটাই কিন্তু আসল। এই হচ্ছে ট্রেনের লোকোমোটিভ নাম্বার। আপনারা জানেন লোকোমোটিভ আসলে কি? লোকোমোটিভ সাধারণত ইঞ্জিনকে বলা হয়, অর্থাৎ যার সাহায্যে ট্রেনকে টানা হয়। এটি আসলে ব্রডগেজ বাষ্পীয় ইঞ্জিন HGS 26761। আগেই বলেছি, এখানে আপনি শতাব্দী প্রাচীন ট্রেন দেখতে পাবেন, তার সঙ্গে আধুনিক ট্রেন দেখতে পাবেন। এটা যেমন আধুনিক ট্রেন। আর এই HGS 26761 ব্রডগেজ বাষ্পচালিত ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন। আরেকটি লোকোমোটিভ HPS 32, এটিও বেশ প্রাচীন। এই HP ক্লাসের লোকোমোটিভগুলো সাধারণত হেভি প্যাসেঞ্জার ট্রাফিকের জন্যই ইউজ করা হতো। তখন বাংলাদেশ স্বাধীন হয়নি, অর্থাৎ 1970 সালের আগে। সেই সময় পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশের নাম। সেই পূর্ব পাকিস্তান থেকে একটি ট্রেন আমাদের ভারতের বর্ডার ক্রস করলে তাকে এখানে সংরক্ষণ করে রাখা হয়। এই সেই ট্রেন দেখতেই পাচ্ছেন। এই ট্রেনটা পূর্ব পাকিস্তান থেকে এসেছে। ইস্ট পাকিস্তান রেলওয়ে বা বর্তমান বাংলাদেশ, সেখানকার ট্রেন, যেটিকে এখানে সংরক্ষণ করে রাখা হয়। এটা কি বলুন তো, ভালো করে দেখুন, বলতে পারবেন এটা কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা আসলে একটা মেট্রো কোচ। প্রথম দিকে মেট্রো যেরকম দেখতে ছিল, এটা ঠিক সেইটাই। অর্থাৎ প্রথম দিকে মেট্রো ট্রেন অনেকটা ইএমইউ কোচের মতনই দেখতে ছিল। 19057 ইন্দ্রপ্রস্থ, এই ট্রেনটিকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এই ট্রেনটি ছিল হাওড়া ডিজেল লোকো শেডের আন্ডারে।
এগুলো ক্রেন, দেখেই বুঝতে পারছেন, তবে এগুলো এখনকার নয়, এগুলো বেশ পুরনো। আগে এই ধরনের ক্রেন ব্যবহার করা হতো। এটি বিখ্যাত ট্রেন বাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা রেল লাইনের উপর চলতো। আগেকার দিনের রেল বাস খুব বিখ্যাত ছিল। এখনো ভারতবর্ষের একটি জায়গায় এটি চলে। বলতে পারবেন কোথায় চলে? কমেন্ট করে জানান। এই হচ্ছে রেল রেস্টুরেন্টের আউটারটা। আর এটা টয় ট্রেনের লাইন, যেটা ছাড়ে হাওড়া স্টেশন থেকে এবং এই পুরো এলাকাটাকে ঘোরায়। কি ঘাবড়ে গেলেন হাওড়া স্টেশন বললাম বলে? না না, চলুন জানাচ্ছি কেন বললাম। আসলে হাওড়া রেল মিউজিয়ামে অনেক কিছুই আছে, যেমন পুরনো লণ্ঠন সিগন্যাল, টেলিফোন, বিভিন্ন রকম যন্ত্রাংশ, বিভিন্ন রকম ডিজাইনের চাকা থেকে শুরু করে ইঞ্জিন, এরকম অনেক কিছুই আছে। সেগুলো এখানে একটা ছোট্ট পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় রাখা আছে। দেখেই বুঝতে পারছেন এগুলোর বয়সও কিন্তু কম নয়। এগুলো যে এখন কোনোটাই চলে না সেটা বুঝতেই পারছেন। আর এই যে দেখতে পাচ্ছেন কিভাবে বা কারা রেলে কি কি কাজ করেন, তাদেরকে কি বলে, তাদের কি কাজ। কেউ সামলান সিগন্যাল, কেউ আবার পোর্টার, কেউ আবার স্টেশন মাস্টার। এরকম অনেক মানুষ রেলের অনেক রকম কাজের সঙ্গে যুক্ত। এখানে সেই ধরনের কিছু রেপ্লিকা রাখা হয়েছে, যেটা দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন কার কি কাজ বা কার কি ড্রেস কোড। এই যে দেখতে পাচ্ছেন, এটা কুলি। এর আগে ছিল স্টেশন মাস্টার, টিকিট কালেক্টর, সিগন্যালম্যান, এরকম অনেক কিছুই আছে। আশা করি এখানে এলে আপনি বুঝে যাবেন যে এই রেলের এত বড় একটা ডিপার্টমেন্ট, এটা চালাতে প্রচুর লোকের দরকার হয়, প্রচুর মানুষের দরকার হয়। একটু আগে বলেছিলাম না যে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ে, টয় ট্রেন।
এই হচ্ছে সেই হাওড়া স্টেশন, অর্থাৎ একটা মিনিয়েচার হাওড়া স্টেশন বা হাওড়া স্টেশনের একটা রেপ্লিকা। এবং এই হচ্ছে টয় ট্রেন। এখানে টয় ট্রেনে মাথাপিছু ভাড়া 30 টাকা। তবে অবশ্যই মাথায় রাখবেন, আপনি একা হলে কিন্তু ঘোরাবে না, মিনিমাম 3জন বা 4জন দরকার। ওই সামনেই দেখছেন টিকিট কাউন্টার, চলুন টিকিট কাউন্টারটা একবার দেখিয়ে আসি। আচ্ছা, এই হচ্ছে টয় ট্রেন আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টয় ট্রেনটা দিয়ে এই টোটাল জায়গাটাকে প্রদক্ষিণ করানো হয়, সম্ভবত 15 থেকে 30 মিনিটের একটা প্রদক্ষিণ টাইম। আর এই জায়গাটাতে আসার পরই বৃষ্টি শুরু হলো, কাজেই ঢুকে গেলাম হাওড়া স্টেশনের ভেতরে। চলুন হাওড়া স্টেশনের ভেতরটা কেমন একবার দেখিয়ে দিই। তার আগে এই হচ্ছে টয় ট্রেনের ইঞ্জিন, আর এই টয় ট্রেনটা কিন্তু চালু। কি, টয় ট্রেন লেখে দার্জিলিং টয় ট্রেনের কথা মনে পড়ে যাচ্ছে? দার্জিলিং বা সিমলা, হ্যাঁ, পাহাড়ের টয় ট্রেন এক আলাদা বিউটি। আপনারা কতবার টয় ট্রেনে চেপেছেন কমেন্ট করে জানান। চলুন এবার একটু হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক। আপনি তো জানেন, সারা পৃথিবীর অন্যতম ব্যস্ত স্টেশনগুলোর মধ্যে হাওড়া স্টেশন উল্লেখযোগ্য। এখন এখানে কিন্তু যখন আমি প্রবেশ করলাম, দেখে মনে হচ্ছে যেন লকডাউন চলছে। দেখুন, একটুও ভিড় নেই। আসলে এইটা হচ্ছে মিনিয়েচার। আর এই হচ্ছে রেল লাইন ডিজাইন, দেখুন সিগন্যাল, রেল লাইন, তার যে রেলের ট্র্যাক, এই টোটাল মিনিয়েচারের মাধ্যমে বোঝানো হয়েছে সিগন্যালিং পদ্ধতিকে, এবং কিভাবে একটা ট্রেন চলে বা কিভাবে একটা ট্রেন মুভ করে, সেই পুরো ব্যাপারটা এখানে কিন্তু বোঝানো হয়েছে। আপনি যদি এখানে আসেন, অর্থাৎ হাওড়া রেল মিউজিয়ামে আসেন, অবশ্যই হাওড়া স্টেশনটা আলাদা করে ঘুরে আসবেন। তার কারণ এই জায়গাটা এলে আপনার ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন একজনও লোক নেই, বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর এই হচ্ছে এই হাওড়া স্টেশনের ইন্টেরিয়ারটা। কিছু প্রাচীন জিনিসপত্র রয়েছে এখানে, এটাই স্বাভাবিক। এবং হাওড়া স্টেশন কেন বিখ্যাত বা কিভাবে হাওড়া স্টেশনের জন্ম হয়, কিভাবে হাওড়া স্টেশন আজকের হাওড়া স্টেশনে পরিণত হয়, এই সমস্তটাই কিন্তু এখানে বিভিন্ন রকম চিত্রের মাধ্যমে বা বিভিন্ন রকম ভাবে তুলে ধরা হয়েছে। আপনি যদি ডেলি প্যাসেঞ্জার হন বা অন্তত সপ্তাহে একাধিক দিন আপনি হাওড়া স্টেশনে যাতায়াত করেন, তাহলে অবশ্যই হাওড়া স্টেশনের বিউটি আপনি উপলব্ধি করতে পারবেন না। হাওড়া স্টেশনের বিউটি উপলব্ধি করতে গেলে আপনাকে এরকম একটা ফাঁকা জায়গায় আসতে হবে। হাওড়া স্টেশনে এরকম ফাঁকা পাওয়া সত্যিকারেরই দুর্লভ। দেখে মনে হচ্ছে যেন লকডাউন পিরিয়ডে আমি আছি। দেখুন, আশেপাশে কেউ নেই, কোথাও নেই। আর এই হচ্ছে জানালা দিয়ে দূরের বাগান দেখা যাচ্ছে। নিছক প্রকৃতি প্রেমীর কাছে এই জায়গাটা কিন্তু খুব খারাপ লাগবে না। আর এগুলো কয়েকটি রেপ্লিকা। যাই হোক, হাওড়া স্টেশনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম অন্য জিনিস দেখতে। তবে একটা কথা বলে রাখি, আমার একটা ছোট্ট ভুল হয়েছে। সেটা হলো, এর যে ডাক টিকিট কালেকশন, সেটা কিন্তু আমি কভার করতে ভুলে গেছি। তার অবশ্য একটা কারণ ছিল, কারণটা খুবই সঙ্গীন। সেটা হলো, বাইরে বৃষ্টি পড়ছে, আমি তাড়াহুড়ো করছি, এবং অবশ্যই সন্ধে হয়ে আসছে, কারণ সন্ধে হলে ক্যামেরার আলোর কোয়ালিটি কমে যায় বা ক্যামেরা কোয়ালিটিটা একটু ডাউন হয়ে যায়। এই সমস্ত কারণের জন্য একটু তাড়াহুড়ো করায় আমি স্কিপ করে ফেলেছি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এখানে এলে অবশ্যই ডাক টিকিটের কালেকশনটা দেখে নেবেন। আচ্ছা, আর এগুলো কি বলুন তো? এগুলো বিভিন্ন সময় ব্যবহার করা ট্রেনের বিভিন্ন রকম যন্ত্রাংশ। কোথাও লিভার রয়েছে, কোথাও চাবি রয়েছে, কোথাও চাকা রয়েছে, বিভিন্ন রকম যন্ত্রাংশ রয়েছে। আপনি এখানে এলে অবশ্যই এই যন্ত্রাংশগুলো দেখে নেবেন, এবং এক কথায় এই যন্ত্রাংশগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের রেলওয়ে সিস্টেম ঠিক কতটা প্রাচীন, কতটা সমৃদ্ধ। এখনো পর্যন্ত সারা ভারতবর্ষের সবথেকে বেশি মানুষ ট্রেনেই যাতায়াত করে। তার কারণ ট্রেন কমফোর্টেবল, ট্রেন সস্তা, দুটো কারণই মেন। তার সঙ্গে অবশ্যই ট্রেনে অন্যান্য ভেহিকেলের তুলনায়, অবশ্যই আমি এরোপ্লেনের সঙ্গে তুলনা করছি না, অন্যান্য ভেহিকেলের তুলনায়, যেমন ধরুন কার বা বাস বা ট্যাক্সি বা যে কোনো রকম রেন্টেড কার, এই সমস্তগুলোর থেকেই অনেক কম সময়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন।
আপনি হয়তো ভাবছেন সবাই কিন্তু রেল মিউজিয়ামে ঢুকে প্রথম এই জায়গাটার ভিডিও করে, কিন্তু আমি কেন এই জায়গাটার ভিডিও পরে করছি? আসলে আমার মনে হয়েছে যে সবাই যেভাবে করে একটু আলাদা রকম ভাবে বানাই, তাতে আপনাদেরই সুবিধে হবে। এটি হল অফ ফেম। চলুন আপনাদেরকে অ্যাম্পি থিয়েটারটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে অ্যাম্পি থিয়েটার। এখন জানি না এটা অ্যাক্টিভ আছে কিনা, সেটা আপনারা বলতে পারবেন। যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আগে গান বাজনা হতো, রিক্রিয়েশন হতো। আর চলুন এবার একটু দেখে নিই এই জায়গার মেন আকর্ষণ। এখানে রয়েছে বিভিন্ন রকম বিবর্তনের কথা, অর্থাৎ আজকের ট্রেন আর যে সময় থেকে ট্রেন চালু হয়েছিল, স্টিম ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন থেকে শুরু করে কয়লার গাড়ি থেকে শুরু করে আজকের ইলেকট্রিক, বুলেট ট্রেন, বন্দে ভারত, সবকিছুই এসেছে কোনো না কোনো বিবর্তনের মধ্যে দিয়ে। এখানে সেই ধরনের বেশ কিছু বিবর্তনকে ফুটিয়ে তোলা হয়েছে। কিভাবে ওয়াগন তৈরি হয়েছে, কিভাবে মাল ক্যারি করতো, বা কিভাবে কোচগুলো ডিজাইন করা হতো আগে, ডাবল ডেকার ট্রেন থেকে শুরু করে আজকের আধুনিক ট্রেন, টানেলের মধ্যে দিয়ে ট্রেন যখন যায় তার জন্য কি ধরনের লাইটিং এর ব্যবস্থা, সবকিছুই আপনি এখানে পাবেন। আর এই হচ্ছে একটি ট্রেন, যে ট্রেনটি কাঠের, ভীষণ লাক্সারিয়াস একটা ট্রেন। ভেতরে অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না, ভেতরটা কিন্তু খালি চোখে দেখলাম। বেশ লাক্সারিয়াস একটা ট্রেন, অর্থাৎ এটি কিন্তু আগেকার দিনের ফার্স্ট ক্লাস কামরা। দেখুন কি অসাধারণ জায়গাটা। এখানে একটা রেপ্লিকা রাখা আছে কিভাবে ট্রেন চালানো হয় সেটা বোঝার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন রেপ্লিকার মাধ্যমে ট্রেনের যে লোকো পাইলট, ট্রেনের ড্রাইভারকে অবশ্যই লোকো পাইলট বলে, আর ট্রেনের ইঞ্জিনকে বলা হয় লোকোমোটিভ। এবং ভেতরটা কিরকম দেখলেন, কিভাবে তারা চালায়, সেই ব্যাপারেই একটা বর্ণনা রয়েছে এখানে। আর এই হচ্ছে আরেকটি ফার্স্ট ক্লাস কামরা, যেটা আগে দেখলেন অনেকটা ওটার মতনই, তবে একটু আলাদা। এর ভেতরে এতটাই লাক্সারিয়াস ছিল, দেখলে জানি না দেখতে পাচ্ছেন কিনা, এখন দেখতে পাওয়ার কথা নয় কারণ ভেতরে কোনো আলো নেই আর ক্যামেরাতে অত পরিষ্কার আসেনি। ভেতরটা এতটা লাক্সারিয়াস ছিল যে বোঝা যায় একটা সময় মানুষ কত শৌখিন ছিল। এখন যে ভিস্তাডোম যে কোচটা তৈরি হয়েছে, এটা কিছুটা ওই ভিস্তাডোম প্যাটার্নেরই ছিল। এখানে বেশ কিছু ইঞ্জিনের রেপ্লিকা রয়েছে, বেশ কিছু গাড়ির রেপ্লিকা রয়েছে, মানে ট্রেনের রেপ্লিকা রয়েছে। ডাবল ডেকার ইঞ্জিন কিরকম দেখতে হতো বা ডাবল ডেকার ট্রেন কেমন দেখতে হতো, এখানে কিছু কিছু ছোট ছোট রেপ্লিকা। আর এই হচ্ছে একটু আগে যেটা বলছিলাম লাক্সারিয়াস। দেখুন ভেতরটা আলো দিয়েছে, এবার দেখুন, দেখতে পাচ্ছেন ভিস্তাডোম বলছিলাম যে, খুব খারাপ বললাম কি? তখনকার দিনের ভিস্তাডোম বলা যেতে পারে। চেয়ারগুলো অবশ্যই তখন কাঠের চেয়ারই ছিল যতদূর মনে হচ্ছে, তখন তো এই ধরনের কুশন বা এই ধরনের চেয়ার আসেনি। এই হচ্ছে ঐতিহ্য। তাহলে চলে আসুন একদিন ঘুরতে হাওড়া রেল মিউজিয়ামে। আজকের ভিডিও এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.